ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। কাল গেরুয়া মুছে সাদা প্রলেপ দিয়ে দিয়েছিলেন নাট্যকর্মীরা। আজ আবার দুই বিধায়ক দাঁড়িয়ে থেকে সেই সাদা রং একাডেমির দেওয়ালের একাংশে সাদা রং গেরুয়া করে দিলেন। বিতর্ক শুরু হয়েছে। একাডেমির মতো একটা ঐতিহ্যশালী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চরিত্রের সঙ্গে আদৌ এটা মানানসই? যদিও এ রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। এই একাডেমির দেওয়াল গেরুয়া, আবার সাদা, আবার আজ দুই বিধায়ক দাঁড়িয়ে থেকে গেরুয়া করলেন। এটা মানে কোথাও একটা এ রাজ্যের রাজনৈতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বারবার এরকম ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু কোথাও এটা রাস্তা ডিভাইডারের রং গেরুয়া করা আর একাডেমির দেওয়ালের একটা অংশ গেরুয়া করার মধ্যে কোথাও রাজনৈতিক মানে সাংস্কৃতিক পরিমণ্ডলে এটা কি কোথাও খুব মানানসই কিছু মনে হয় তোমার? দেখো, একেবারেই মানানসই না। প্রথম কথা হচ্ছে এটা খুব একটা খুব বালখিল্য, খুব অ্যামেচারিশ একটা অ্যাক্টিভিটি, এবং এটার ভেতরে অনেকগুলো মানসিকতা কাজ বা মনোভাব কাজ করতে পারে। একটা হচ্ছে যে আধিপত্যবাদ, আমি পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছি, মানে আমি একাডেমির দেওয়ালটাও গেরুয়া করে দেবো, এটা একটা আধিপত্যবাদ। আবার হচ্ছে যে আমার জোর খাটানো, আমি দখল নিয়ে নিলাম, ওই একইভাবে ঘুরে ফিরে তাই। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি রিয়েল ইস্যু? এভাবে কি দখল নেওয়া যায়? আজকে একাডেমিতে যারা নাট্যকর্মী, তাদের কি একাডেমির কাউন্টারটা গেরুয়া করে দিলে সেই নাট্যকর্মীদের আমি গৈরিকীকরণ করে দিতে পারি? বা একাডেমিতে যারা নাটক দেখতে আসেন, শুধুমাত্র টিকিট কাউন্টারের গেরুয়া রং করে দিয়ে তাদের মধ্যে কি আমি সেই একটা গেরুয়া উগ্র হিন্দু প্রভাব একটা খাটাতে পারি? তো এইটা তো একটা খুব বালখিল্য, খুব একটা অ্যামেচারিশ অ্যাপ্রোচ। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, যে বিপুল সংখ্যক মানুষ যে বিজেপিকে ভোট দিয়ে এবার ক্ষমতায় এনেছেন, তারা কি শুধু গেরুয়া রং করার জন্য এনেছেন? কেন এবারে বিজেপি বিপুল ম্যান্ডেট পেয়েছে, সেই কার্যকারণগুলো সবার সামনে পরিষ্কার। বিজেপি প্রতিটা মানুষের কাছে, প্রতিটা নেতাকর্মীর কাছে সেটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় যে নীতি তৈরি হয়েছিল, যে অনুন্নয়ন, শিল্পায়নের অভাব, র্যাম্প্যান্ট তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এবং পশ্চিমবঙ্গের ওভারঅল ভাবমূর্তি নষ্ট হওয়া, দুর্নীতি, চাকরি চুরি, এই সব মিলিয়ে যে একটা মানুষের মধ্যে একটা যে নিরাশা তৈরি হয়েছে, একটা যে হতাশা তৈরি হয়েছিল, সেই হতাশা থেকে মানুষ একটা আশার আলো খোঁজার জন্য বিজেপিকে ভোট দিয়েছে, শুধু এটা ভেবে যে এলে দুর্নীতি যদি বন্ধ হয়, তোলাবাজি বন্ধ হয়, সিন্ডিকেট রাজ বন্ধ হয়, পশ্চিমবঙ্গের শিল্পায়ন হয়, কাজের সুযোগ তৈরি হয়, কৃষির উন্নতি হয়, বেকার যুবকরা যাতে করে কাজ পান, সরকারি চাকরিতে নিয়োগ ঠিকঠাক মতো হয়, চাকরি চুরি বন্ধ হয়, এই সব কারণ নিয়ে নতুন আশা স্বপ্ন। তারা কি, তুমি একটা কথা বলো, পশ্চিমবঙ্গে কোন মানুষটা এই কথা ভেবে ভোট দিয়েছিলেন যে একাডেমির দেওয়ালে গেরুয়া রং করা হবে? ঠিকই, এই কথা ভেবে কি ভোট দেওয়া হয়েছিল? তো এটা খুব একটা বালখিল্য অ্যাপ্রোচ, এবং দুজন বিধায়ক তাদের বহুমূল্য সময় নষ্ট করে ওই যে ওইখানে সাদা রঙকে আবার গেরুয়া করতে গেলেন, এটাও অপ্রয়োজনীয়। এবং এটার ভেতরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে আমার ধারণা। আমি ভুল হতে পারি। ধারণা এই কারণেই যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ধরনের আধিপত্যবাদকে জোর করে দখল করা ইত্যাদি প্রভৃতির বিরুদ্ধে বারবার মত প্রকাশ করছেন। তিনি বলছেন যে আমাদের কোনো অটো ইউনিয়ন নেই, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, আমাদের কোনো শ্রমিক সংগঠন নেই, আমরা জোর করে দখল করার পক্ষে নই। একাডেমি নিয়েও বার্তা দিয়েছিলেন। শ্রমিক ভট্টাচার্য নিজে নাটক দেখতে গেছেন, কই তখন তো তিনি বলেননি একাডেমির বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এটা গেরুয়া রং করে দেওয়া উচিত, একবারও বলেননি। রেশনাল কথাবার্তা বলছেন, অথচ তারই দলের দুজন বিধায়ক গিয়ে রং করে দিচ্ছেন দাঁড়িয়ে থেকে। তার মানে হয় এখানে একটা দ্বন্দ্ব আছে, একেবারে, না হলে নিয়ন্ত্রণ নেই। তুমি যে বললে না দ্বন্দ্ব বা একটা এই যে গোষ্ঠীকন্দল কিছু, এই আমাদের রুদ্রনীল ঘোষ আজকে বলছিলেন যে ওখানে ট্রাস্টি বোর্ড আর ওয়ার্কিং কমিটির মধ্যে কিছু একটা চলছে, যাই থাকুক, আগে এই রং ছিল, কে সাধারণ মানুষ কে এ ব্যাপারে বদার্ড? ঠিক,
যারা যান ওখানে নাটক দেখতে, আমার বক্তব্য হচ্ছে হয় দ্বন্দ্ব আছে, না হলে নিয়ন্ত্রণ নেই। হয় শ্রমিক ভট্টাচার্যের নিয়ন্ত্রণ নেই, নাহলে দ্বন্দ্ব আছে, যে তাকে ডিফাই করে এটা করছে। আজকে একাডেমির কমিটিতে কে থাকবে না থাকবে সেটা ভিন্ন বিষয়। ঠিক। আমি তো গোড়াতেই বলেছি, মানুষ নাটক দেখতে যায় যে দেওয়ালটা গেরুয়া না সাদা, না শুধু গেরুয়া রং করেই কি আমি তাকে প্রভাবিত করতে পারি? ন্যারেটিভ তৈরি করা, আইডিওলজিক্যালি মানুষকে প্রভাবিত করা, একেবারে তার তো 10 রকম উপায় আছে, আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতি এবং উপায় আরএসএস এর নেতাদের খুব ভালোভাবে জানা আছে। আজকে আরএসএস পশ্চিমবঙ্গে এত শাখা আছে, তারা শাখা বিস্তার করেছেন। এবং আমার পরিসংখ্যানগতভাবে আমি বলতে পারি যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যেদিনকে নাগপুরে গেলেন, তারপর থেকে পশ্চিমবঙ্গের শাখার সংখ্যা আবার বেড়েছে। ওই আরএসএস এর মধ্যে এই প্রচেষ্টা কোনোদিন দেখেছো যে একেবারেই দেওয়াল রং করে দেওয়া, এই রং করে দেওয়া, বা আরএসএস প্রকাশ্যে বা ঘরোয়াভাবে এই ধরনের পক্ষে মত দিচ্ছে? কখনোই নয়। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে নয়াদিল্লিতে কোন কোন জায়গায় গেরুয়া করে দিয়েছে, নতুন ভবন তৈরি করেছে, কিন্তু গেরুয়া কি কি করে দিয়েছে? ভবনের রং গেরুয়া, হ্যাঁ, অরঙ্গজেব বিজেপি আইডিওলজিক্যাল পজিশন থেকে, এটাও আমার কাছে অপ্রয়োজনীয় বলেই মনে হয়েছে যে অরঙ্গজেব রোডের নাম চেঞ্জ করে দিয়েছে, এই ধরনের সব কিছু নাম চেঞ্জ করে দিয়েছে। কিন্তু এই যে জোর করে রং করে দেওয়া ইত্যাদি প্রভৃতি, এইগুলো তো আমি দেখিনি কোথাও। এইটার জন্য তো মানুষ ম্যান্ডেট দেয়নি, এই বিপুল ম্যান্ডেট। ঠিকই। এবং যত্রতত্র গেরুয়ার ব্যবহার, কেউ প্যান্ট পরছেন গেরুয়া, টুপি পরছেন গেরুয়া, এই পরছেন গেরুয়া, ওই পরছেন গেরুয়া, সব জায়গায় গেরুয়া। আরে গেরুয়া তো ত্যাগের প্রতীক, একেবারে গেরুয়া ত্যাগের প্রতীক। আমার মনে হয় যে এখানে সরকার এবং দল এটা সমষ্টিগতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, কোথায় গেরুয়া ব্যবহার করবো, কোথায় করবো না। এবং সরকারের যে উপদেষ্টা যারা আছেন তাদেরও সরকারকে বা সরকারের মধ্যে যে আমলারা আছেন তাদেরও গাইড করা উচিত যে এটা করা ঠিক আছে, এটা করা ঠিক নেই। এইটা যদি তৃণমূল জমানার মতো হয়ে যায়, যে আমি জানি, বুঝতে পারছি কোনটা ঠিক নয়, তবু আমি বলছি না, যদি আমি বিরাট ভজন হয়ে যাই। একেবারেই। আজকে তৃণমূল জমানার যে আধিপত্যবাদ, যে দখলদারি, যে জোর করে দখল করে নেওয়া, বা যে সেই মানসিকতার বিরুদ্ধে তো মানুষ ভোট দিয়েছে। একদম। সব নীল সাদা রং করে দাও, সব নীল সাদা হোমোজিনিয়াস রং করে তো দেখতে সুন্দর হয়নি। ঠিকই, দেখতে সুন্দর হয়, যেদিকে তাকাও শুধু নীল সাদা সবকিছুতেই। আজকে আমরা কি বলছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি একটি কথা বলেছিলেন যে অনেকটা ওই প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো কথা, যে ডু ইট নাও, উনি যেমন বলেছিলেন, আমি এক্স্যাক্ট ফ্রেজটা ভুলে গেছি, মাফ করবেন, কিন্তু তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে তার সরকার ক্ষিপ্রতার সঙ্গে কাজ করবে, কোনো কাজ ফেলে রাখা যাবে না, এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। যেটা লেটলতিফ গয়ঙ্গচ্ছ ভাব পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থায় চলে এসেছিল, সেটাকে কাটিয়ে একটা তড়িৎ গতিতে কাজ। তাহলে এই পেশাদারি মানসিকতার জন্য নবান্নের রং যদি বদলাতে হয়, তাহলে এমন একটা কালার স্কিম, আকর্ষণীয়ভাবে নবান্নকে সচিবালয় দেখতে এমন লাগবে, ঝকঝকে তকতকে, দেখেই মনে হবে যেন একটা ইমপ্রেসিভ মনে হবে। আজকে মিৎসুবিশির কর্তারা মিটিং করতে আসছেন, কালকে হয়তো টাটার গোষ্ঠীর লোকজন আসবেন, আদানি গোষ্ঠীর লোকজন আসবেন, রিলায়েন্সের লোকজন আসবেন, বিদেশি অতিথি অভ্যাগত আসবেন, তাদের জন্য দেখে মনে হয় যে না, হ্যাঁ, এইটা একটা ইমপ্রেসিভ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একটা ফার্স্ট লুকে একটা তাদের মধ্যে একটা যেমন রাইটার্সের একটা হেরিটেজ লুক আছে, একদম। সেটা আমি হেরিটেজ বিল্ডিং কিছু পরিবর্তন করতে পারবো না, তার মধ্যেও একটা মাধুর্য আছে, একটা ঔপনিবেশিক ব্যাপার যেমন আছে ঠিক, কিন্তু তার মধ্যে একটা মাধুর্য আছে, হেরিটেজ ব্যাপার আছে। তাহলে আজকে যখন আমি একটা নবান্ন বিল্ডিং এ তো সেরকম ঐতিহ্যের ব্যাপার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছিলেন বলে নীল সাদা রং করে দিয়েছিলেন, বিজেপি এসে যদি সেটাকে গেরুয়া রং করে দেয়, তাহলে তৃণমূল জমানার সঙ্গে মানসিকতা ফারাকটা কোথায় রইল? একই মানসিকতার চাষ। বরঞ্চ যদি তৃণমূল আসে, এই বিজেপি ক্ষমতায় এসে এই ভবনটা এমন একটা ইমপ্রেসিভ কালার স্কিম, তাতে রং হলো, তাতে আয়োজন হলো, ঝকঝকে ব্যবস্থা হলো, তবে তো মনে হবে যে হ্যাঁ, একটা পরিবর্তনের মতো পরিবর্তন হয়েছে। ঠিক, তাই না? একদমই।
তুমি যেটা বলছিলে নবান্নে যারা আসবেন বা কিছু নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর নয়াদিল্লির ভবনগুলোকে তো সবাই গেরুয়া করে দেননি। 2014তেই করতে পারতেন। দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির পার্টি অফিসটাও গেরুয়া রঙের নয়। আমি নতুন হয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গের পার্টি অফিস, আমি বলছি যে 11 নম্বর অশোকা রোড বিজেপির পুরনো পার্টি অফিস, 11 অশোকা রোড। 11 অশোকা রোডের শুধু গেটটা গেরুয়া ছাড়া আর কি ছিল? আর গেটের বাইরে একটা হোর্ডিং লাগানো ছিল বা ফ্লেক্স, যেটাকে আমরা বলি আডবাণী বাজপেয়ীজির ছবি। সে তো একটা তাও রাজনৈতিক দলের অফিস, বিজেপির নিজের অফিস। হ্যাঁ, সেখানে না তাও সেটাও যায়, কিন্তু সেইটাও হ্যাঁ, এই যে লুটিয়েন দিল্লির বাড়ি, সেটাও কেউ গেরুয়া রং করেন। এখানে এখন যেমন হাসপাতালের সাইনবোর্ডও গেরুয়া হয়ে যাচ্ছে। কেন? এটা করে আমার কি পরিষেবা বৃদ্ধি পাবে? এবং আমার এটার ভেতরে আমি পলিটিক্যাল যে নেতা মন্ত্রী বা যারা রয়েছেন, আমি তাদেরকেও দায়ী করছি না, আমি আমলাদের বলছি, তারা কেন পরামর্শ দিচ্ছেন না? তারা কেন যোগ হুজুর করে রাখছেন? তাদের কাছ থেকে উপদেশ দেওয়া, তাদের কাছে বলা, সাজেস্ট করা, যেটা বলা হতো আগের সরকারের আমলে ছিল না। ইয়েস, সেই পরিসরটা ছিল না। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তো এইটা কেন হবে? তারা কেন বলবেন না? তারা তো বলতে পারেন যে না, নবান্নের ভবনটাকে এমন হওয়া উচিত, বা পশ্চিমবঙ্গে যে কলোনিয়াল স্ট্রাকচারগুলো কলকাতায় রয়েছে সেগুলো একটা সেভাবে মেনটেন করা উচিত, তাহলে কলকাতার আগের মতো দেখতে সুন্দর লাগবে, ধর্মতলা চত্বরটা দেখতে খুব সুন্দর লাগবে। এবং তুমি দেখো যে আমাদের যে প্রতিবেশী দেশ মানে শ্রীলঙ্কা, তুমি যদি কলম্বো শহরে যাও, তারা ওই ডাচদের যে তৈরি করা যে বিল্ডিং গোয়ালে, বা ব্রিটিশ আমলে তৈরি করা যে উপনিবেশের যে বিল্ডিংগুলো, কি সুন্দর মেনটেন করে রেখেছে, ঝকঝকে তকতকে হেরিটেজ বিল্ডিংগুলো, দেখতেও ভালো লাগে একেবারেই। তো সেই মানসিকতা নিয়ে, আর এইটার পেছনে কেন অর্থ, কেন সময় নষ্ট হবে? এটার ভেতরে যদি আজকে আমি গোটা পশ্চিমবঙ্গের রং গেরুয়া করে দিলাম, তাহলে কি আমার সবাই গেরুয়া বা বিজেপির ভোটার হয়ে যাবে? আমি কি অ্যাচিভ করব? একদম। এবং আরো বড় প্রশ্ন, মানুষ তো এইটার জন্য ভোট দেয়নি, মানুষ দিয়েছে উন্নয়ন, চাকরি বাকরি, শিল্পায়ন ইত্যাদির জন্য, ডেভেলপমেন্টের জন্যই তো। এবং বিজেপি যদি মনে করে যে শুধুমাত্র হিন্দু ভোট, হিন্দু ভোট, হিন্দু ভোটের মেরুকরণের জন্য আজকে পশ্চিমবঙ্গে বিজেপি 208খানি আসন পেয়েছে, আমি বলবো যে অন্তত আমার ধারণা সেই ধারণা ভুল। হিন্দু ভোটের মেরুকরণ পশ্চিমবঙ্গের এবারের ভোটে একটা বড় ফ্যাক্টর ছিল, গোজ উইদাউট সেইং, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু সেটাই একমাত্র কারণ ছিল না, সেটাই একমাত্র কারণ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমনায় সংখ্যালঘুদের বিপুল কোনো উন্নতি ঘটেনি, একমাত্র মোয়াজ্জেম ভাতা ছাড়া গুটি কয়েক সংখ্যালঘুর উন্নয়ন হয়েছে। তুমি বলো না যে সংখ্যালঘু এলাকাগুলো কি পরিকাঠামো উন্নতি হয়েছে? হয়নি। সরকারি চাকরি, কিছু স্কলারশিপের বন্দোবস্ত করেছেন, কিছু লোককে মোয়াজ্জেম ভাতা দিয়েছেন, কিন্তু আর্থসামাজিকভাবে যেটা আমরা বলি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তাতে কি পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছিল? হয়নি। কিন্তু এই যে হেলমেট ছাড়া বাইক চালানো, কিছু দুর্বৃত্ত সংখ্যালঘুদের মধ্যে, তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন না হওয়া, তাদের মধ্যে থেকে একাংশ তৃণমূলের নেতা হয়ে গিয়ে অত্যাচারী হয়ে ওঠা, এই জন্যই তো মানুষের মধ্যে একটা মনোভাব তৈরি হয় এবং পশ্চিমবঙ্গে একটা শার্প পোলারাইজেশন হয়, ক্ষুরোধার মেরুকরণ, যে মেরুকরণের একটা সুবিধা বিজেপি পেয়েছে, কিন্তু সেটাই তো একমাত্র কারণ নয়। একটা স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে, বিপুলভাবে কাজ করেছে। এবার সেটা শুধুমাত্র শহরে কাজ করেনি, আজকে শহর শুধুমাত্র কলকাতা নয়, বর্ধমান, মালদা শহর, প্রতিটা জেলা শহরই শহর, প্রতিটা মফস্বল টাউনই হচ্ছে শহর। আজকে চন্দননগর 20 বছর আগে যাচ্ছিল, আজকে তা নেই, পাল্টে গেছে। সেখানে মানুষের হাতে স্মার্টফোন চলে এসছে, সবাই সব জানেন। তো এই যে স্ট্রং একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল এবং তৃণমূল বিরোধী যে হাওয়া, তারই তো সুবিধা পেয়েছে বিজেপি। সেই ম্যান্ডেটটা তো শুধু গেরুয়ার জন্য ছিল না, ইভেন যারা এই পোলারাইজেশনের কারণে বা হিন্দুত্বের কারণে যে বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরও তুমি জিজ্ঞাসা করে থাকো, সবাই চান না যে সব কিছু গেরুয়া হোক, তাদের কাছেও প্রায়োরিটি আছে যে হ্যাঁ ঠিক আছে, হিন্দুদের সুরক্ষা নিশ্চিত হোক এবং সরকার কাজ করুক, ডেভেলপমেন্টের কাজ করুক।
চাকরি বাকরি হোক আর যা কিছু। এখন এই কথা বললে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার চেয়ারে আমি দেখেছি যে তিনি নিশ্চয়ই, আমার যতদূর আমি তাকে চিনি, তার রাজনৈতিক জীবনে যতটুকু আমার ধারণা আছে, তিনি বলে দিয়েছেন যে আমার চেয়ারের পেছনে গেরুয়া তোয়ালা রাখো, তবেই রাখছেন। আমার এটা মনে হয় নয়, কেউ একটা সরকারের মধ্যে থেকেই রেখেছে। কারণ তারা হয়তো দেখছে যে যোগী আদিত্যনাথ তার চেয়ারের পেছনে একটি গেরুয়া টাওয়েল রাখেন, কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কি রাখেন না? তো বিজেপি সব নেতারা তো প্রধানমন্ত্রীকেই একদম স্মরণ করেন যে কোনো সময়, দেখে রোল মডেল করে চলেন। তিনি কি রাখেন না? তাহলে এইটা কাকে, এইটা মুখ্যমন্ত্রীকেই বা বলবে কি? যোগী আদিত্যনাথ তিনি তো সন্ন্যাস নিয়ে তিনি গৈরিক বসন করে বহুদিন ধরে রয়েছেন, গোরখনাথ মন্দিরের তিনি মহন্ত। আমিও দিল্লিতে সাংবাদিকতার শুরু থেকে 2003 থেকে, তখন আমার মনে আছে নর্থ এভিনিউতে 52 নম্বর বা 54 নম্বর একটা বাংলোতে উনি থাকতেন, এবং তার বাসভবনেই প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন আর বিশ্ব হিন্দু পরিষদের প্রেস কনফারেন্স হতো। তখন সাংসদ ছিলেন, কারণ তখনও বাজপেয়ী জমানায় তখনও রাম মন্দির আন্দোলন মুভমেন্ট তখন আবার নতুন করে জাগার দিচ্ছে, তখন তিনি সাংসদ ছিলেন যোগী আদিত্যনাথ, এবং তার বাসভবনের লনে সপ্তাহে 2 থেকে 3 দিন তো বাধা ধরা প্রেস কনফারেন্স হতো RSS বিশ্ব হিন্দু পরিষদের। তাতে গিরিরাজ কিশোর, অশোক সিংহল, আচার্য ধর্মেন্দ্র, প্রবীণ টোগাড়িয়া এরা প্রেস কনফারেন্স করতেন, একটা নিমকি 1 কাপ চা খাওয়াতেন, এবং দিল্লিতে সব সিনিয়র জার্নালিস্ট বা সব জার্নালিস্টরা যেতেন। এবং তারা ওই বাজপেয়ী জমানাতেই একটা সময় ওই রাম মন্দিরে একটা আন্দোলন, একটা মুভমেন্ট করেছিলেন আমার মনে আছে, এবং সেখানে অশোক সিংহল তিনি আবার তার পরিচয় গোপন করে লুকিয়ে গিয়ে ওখানে গিয়ে হাজির হয়েছিলেন। তো যাই হোক না কেন, তো আমি বলতে চাইছি যোগী আদিত্যনাথের তো এই লং একটা গৈরিক বসন ধারণ করার একটা তার একটা অভ্যেস রয়েছে, তার একটা আচরণ, তার একটা সেটাকে লালন পালন করার একটা তার একটা অভ্যেস রয়েছে, কিন্তু সেটা তো সবার নেই। তো এইখানে কোথাও একটা আমার মনে হচ্ছে গ্যাপ হচ্ছে, এবং এটা কোথাও এই যে একাডেমির দেওয়াল রং করে দেওয়া, এটা গাছবাড়ি হচ্ছে, দখলদারি কোথাও মনে হচ্ছে একটা, কাল দাঁড়িয়ে থেকে যেভাবে দুজন। এবং তুমি দেখো যে বাম জমানাতে নাটক বন্ধ করে দেওয়া হয়েছিল, কি নাটক যেন? বাম জমানায় ব্রাত্য বসুর উইঙ্কেল টিঙ্কল বন্ধ করা হয়েছে। 2011-তে তখনও ক্ষমতায় ছিল বাম, মার্চে অর্পিতা, আমাদের যে সাংসদ ছিলেন অর্পিতা ঘোষের পশু খামার বন্ধ করা হয়েছে। বাম জমানাতে এটা হয়েছে। সেটা কেন হয়েছে? সেটা তো কারণ হয়েছে যে হয় সরকার বিরোধিতার কারণে মনে হয়েছে একেবারে, বা মতাদর্শ কারণে কত মনে হয়েছে, বা তৃণমূল জমানাতেও বন্ধ করা হয়েছে। একটা নাট্যমেলা বন্ধ করে দেওয়া হয়েছিল, সম্ভবত সেটা তোমার ওই বিদূষক নাট্যগোষ্ঠীর একটা নাট্যমেলা, সেখানে কোথাও গিয়ে মনে হয়েছিল মতাদর্শগত কোথাও একটা ফারাক মনে হচ্ছে। বা অনিক দত্তকে হল দেওয়া হয়নি, হল বিভিন্ন ক্ষেত্রে হল দেওয়া হয়নি। তো এইটা তো হয়েছে যে সরকার বিরোধী একটা নাটক বা সরকার বিরোধী একটা ছবি হচ্ছে বলে হয়েছে, তাই তো একটা যুক্তিগত কারণ আছে যে সরকারের বিরুদ্ধে কথা বলছে, তো আমি এটাকে দেবো না, তবুও ওটার মধ্যে কোনো যুক্তি নেই। তাহলেও মানে যুক্তি নেই, কিন্তু তবুও ওটার মধ্যে কোনো যুক্তি নেই। তাহলে তো শিল্পের কিন্তু তুমি বেরিয়ে পড়িয়ে দিলে, একেবারে শৃঙ্খলে বেঁধে দিলে তুমি, একদম তুমি তো পারো না। তাহলে তো মুক্ত চিন্তার জায়গা কোথায়? মুক্ত মনে, তাহলে মুক্ত মনের জায়গা কোথায়? ফ্রি স্পিচের জায়গাটা তো তুমি আটকে দিলে। এবং বাংলার একটা ঐতিহ্য, এটা বাংলার ঐতিহ্য। তো তবুও আমি বুঝলাম যে ধরনের পলিটিক্সটা যেদিকে যাচ্ছে তাতে একটা আমি বলতে দেবো না বা আমি করতে দেবো না, সেই জায়গাটা আমি বাধা দিলে। কিন্তু তখনও তো এই রং করা নিয়ে অশান্তি হয়নি। এইটা তো একদম মানে হয় তো দুটো জিনিস, একটা হচ্ছে চাইল্ডিশ অ্যাপ্রোচ, দখলদারি মানসিকতা, 3 নম্বর হচ্ছে যে কোথাও তারা একটা দ্বন্দ্ব কাজ করছে যে পার্টি এবং এদের মধ্যে ডিসকানেক্ট, শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন সেটা এক অংশ শুনছেন না, বা শ্রমিক ভট্টাচার্যের নিয়ন্ত্রণ নেই। এবং সরকারিভাবে যেখানে এইরকম অতিরিক্ত গৈরিকের ব্যবহার হচ্ছে, সেখানে আমার মনে হয় আমলাতান্ত্রিক যে জায়গা থেকে, সেখান থেকে সৎ পরামর্শ বা সুপরামর্শের জায়গাটা নেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ও দেওয়া হতো না, এখনো সেই সংস্কৃতি চলছে একদম। কিন্তু এইসব বাদ দিয়ে মানুষ হা করে তাকিয়ে আছে
যেদিনকে মুখ্যমন্ত্রী গিয়ে আমুল কারখানার উদ্বোধনের জন্য শিলান্যাস হচ্ছে, অমিত শাহ আসছেন, সেদিনকে মানুষ খুশি হচ্ছে। আমরা এখানে এই ভিডিও পডকাস্টে যখন আলোচনা করেছি যে পশ্চিমবঙ্গে যেদিনকে এডিবি কর্তারা আসবেন, মানুষ জিজ্ঞাসা করছে না কবে বলবেন। বাই দ্য ওয়ে, আবার এডিবির কর্তারা মিটিং করতে আসছেন 17ই আগস্ট কলকাতায়, এবং 18ই আগস্ট সম্ভবত তাদের একটি কার্টেসি মিটিং হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। আবার একটা নতুন খবর, এবং এই এডিবি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে আমরা এটা নিয়ে শো করবো কিনা, কি আগ্রহ মানুষের, বিপুল পরিমাণ মানে কি মানুষ ডেভেলপমেন্টের কথা শুনতে চায়। হ্যাঁ, লিখেছেন আমাদের যে কমেন্টে, আমাদের শুনতে চাই, জানতে চাই। আমাদের ওয়েবসাইটে, আমাদের পেজে, সোশ্যাল পেজে মানুষ কমেন্ট করে জানতে চান, আচ্ছা সরকারি নিয়োগের কবে ঘোষণা হবে, মানুষ তাকিয়ে আছে ওদিকে। আচ্ছা কবে ডিএর অ্যানাউন্সমেন্ট হবে, আচ্ছা তাহলে এই ইন্ডাস্ট্রির কথা বলছি, তাহলে এখানে কি হবে, এইসব প্রশ্ন আসছে। তার মানে কি মানুষের আগ্রহ, সিংহভাগ অধিকাংশ মানুষের আগ্রহ দেখছি ডেভেলপমেন্টের ওরিয়েন্টেড। এই নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, বরঞ্চ এটা মানুষকে মধ্যে বিরক্তি তৈরি করতে পারে একেবারে, যে গভর্নমেন্ট বা যে ক্ষমতা আসার পরে বিজেপি ডিফোকাসড হয়ে যাচ্ছে, কোথাও তার একটা সরে যাচ্ছে নিজের লক্ষ্য থেকে। যে সূচিমুখটা আমি এক্সপেক্ট করছিলাম বিজেপির কাছ থেকে, সেই সূচিমুখের থেকে সরে আসছে বলে মনে হতে পারে। একদম। আর সংস্কৃতি মনস্ক মানুষের কোথাও গিয়ে একটা কিন্তু ভয়, ভীতি, আতঙ্কও কাজ করতে পারে যে এই এর মুক্ত মনের চিন্তা, এই মঞ্চ যদি নাও হয়, মানে এখানকার যে কোনো পৃথিবীর সব জায়গাতেই হচ্ছে প্রতিবাদের ভাষায় নাট্য জগৎ বলো, পথনাটিকাও পর্যন্ত হয়েছে, সেখানে ডাইরেক্ট এরকম ধরনের কোনো একটা কিছু হলে মানুষের মধ্যে একটা বিরক্ত কাজ করা। তো আরও একটা এখানে বিজেপির জন্য একটা বিপদের জায়গাও আছে। দেখো, আমি এটা ভোটের সময় বলেছি, ভোটের রেজাল্ট বেরোনোর পরেও বলেছি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ভোট বিজেপি পেয়েছে 45% ভোট, এই ভোট তো মঙ্গল গ্রহ থেকে আসেনি। তাহলে বিজেপির একটা সময় 20%, 17% ভোট ছিল, সেই বা তারপর 38% ভোট হয়েছে, তারপরে 45%। তাহলে এই ভোটটা কোথা থেকে এসছে? বামেদের ভোট এসছে, কংগ্রেসের থেকে ভোট এসছে। তাহলে বামেদের যে ভোটটা এসছে সেটা হচ্ছে তৃণমূলকে হারানোর জন্য এসছে। ঠিক ঠিক। এবং পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম আন্দোলনের ফলে যে বামপন্থী মানসিকতা মানুষের আছে, তারা তৃণমূলের উপরে বিরক্ত হয়ে সেই প্রতিষ্ঠান বিরোধী ভোট বিজেপির দিকে গেছে। তারা যদি আবার দেখে যে এই গৈরিকীকরণ, তাদের মনে আবার একটা ইয়ে তৈরি হতে পারে, তার ফলে বিরূপ একটা তৈরি হবে। তার ফলে এইটা তাদেরকে উইন ওভার করতে হবে ডেভেলপমেন্ট দিয়ে, তাদেরকে উইন ওভার করতে হবে যে দেখো বাম জমানাতে পশ্চিমবঙ্গের কোনো ইন্ডাস্ট্রিয়াল শিল্প হয়নি, বরঞ্চ শিল্প কারখানায় তালা পড়ে গেছে। বিজেপি জমানায় হচ্ছে বন্ধ কলকারখানা খুলছে, সেই জমিতে নতুন শিল্প তৈরি হচ্ছে, তবে না ওই মানুষগুলোকে আমি উইন ওভার করে আমি পার্মানেন্ট আমার ভোটার তৈরি করতে পারি, একদম স্থায়ী ভোটার যাকে বলে, একদম কমিটেড ভোটার। তাহলে তারা দেখবে যে ভাই বাম জমানায় সবকিছুই হয়েছে কিন্তু ডেভেলপমেন্টটা কিছু হয়নি, আমার বাড়ির ছেলে মেয়ে চাকরি হয়নি, হোল টাইমাররা চাকরি পেয়েছে, বা তাদের স্ত্রীরা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে চিরকুটে চাকরি বলতেন। তো ফলে এটা খুব একটা রিস্ক একটা বিজেপির জন্য রয়ে গেছে। আমার সব মিলিয়ে যেটা মনে হচ্ছে যে এটা খুব একটা ভালো কিছু হচ্ছে না। এটা থেকে বিরত হয়ে যে অনেক বেশি জনকল্যাণমুখী, অনেক বেশি উন্নয়নমুখী, অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য সময় ব্যয় করা, শিক্ষার কর্মক্ষেত্রে মানে কর্মসংস্থানের সুযোগ তৈরি, শিল্পায়নের একটা অগ্রগতি, সেই সবের দিকে ফোকাস করলে আমার মনে হয় যে এই সরকার খুব মানে এই যে ভরসার জায়গাটা যেটাকে বলছে ভরসাহীন, সেটাকে ধরে রাখতে পারবে, নতুবা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এবং এইগুলো মুখ্যমন্ত্রী কিন্তু দুবেলা করেই বলছেন যে তাদের মোটো যেটা তুমি যেগুলো বললে আর কি, কর্মসংস্থান তৈরি। এবং আমরা দেখছি তো কি কথা বললে রেসপন্স পাচ্ছি, একদম সাধারণ দর্শকদের কি কথা বলে রেসপন্স পাচ্ছি আমরা তো দেখছি ডে ইন এন্ড ডে আউট, একদম প্রমাণিত আর কি, মানে আমাদের কাছে অন্তত পরীক্ষিত এবং ঠিক প্রমাণিত। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি মানে এই একাডেমির দেওয়াল বা কোনো একটা জায়গা গৈরিকীকরণ করা, গেরুয়া প্রলেপ দিয়ে দেওয়া, সেটার থেকে কিন্তু মানুষের এক্সপেকটেশন একটু অন্যরকম এই সরকারের কাছে, যার জন্য এই পরিবর্তনটা হয়েছে। চাকরি বাকরি শিল্প, একদম ঠিক কথা বলছে সম্রাট। কিন্তু শেষে আমিও আর একটা কথা মনে করিয়ে দিতে চাই যে কলকাতায় প্রথম উইমেন অনলি ওয়াকাথন হচ্ছে আগামী 14ই আগস্ট। দ্য ওয়াল এই উইমেন অনলি ওয়াকাথনের আয়োজন করছে, যার নাম দেওয়া হয়েছে ফ্রিডম বিয়ন্ড মিডনাইট, অর্থাৎ মধ্যরাতের পরেও যেন মহিলারা নিরাপদে, সুরক্ষিতভাবে, স্বাধীনভাবে তাদের প্রয়োজনে রাস্তায় বেরোতে পারেন এবং তাদের মধ্যে যেন কোনো ভয় ভীতি না থাকে,
তারা যেন নিঃসংকোচে বেরোতে পারেন, কেউ তাদের বিরক্ত করবে না, তারা খুব নিরাপদ থাকবেন। এই অঙ্গীকার নিয়েই আমরা 14ই আগস্ট এই ওয়াকাথন করছি। বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে থেকে সেই ওয়াকাথন শুরু হবে, গড়িয়াহাট ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে গোলপার্কের রাউন্ড অ্যাবাউটটাকে ঘুরে আবার বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে এসে পৌঁছবে। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এই ওয়াকাথনকে ফ্ল্যাগ অফ করবেন এবং সমাজের প্রচুর গণ্যমান্য মহিলা এই ওয়াকাথনে যোগ দেবেন। ইতিমধ্যে প্রচুর মহিলা রেজিস্টার করেছেন, যারা জানেন না তাদের আমি বলছি তারাও রেজিস্টার করুন এবং সবাই মিলে আসুন, শুধু এই একটি অঙ্গীকার নিয়ে যে কলকাতা এবং গোটা বাংলায় মহিলারা নিরাপদ থাকবেন, সুরক্ষিত থাকবেন। 14ই আগস্টের স্মৃতি আমাদের এখনো টাটকা। আরজি করে ঘটনার পর 14ই আগস্ট রাতেই রাত দখল হয়েছিল, বিপুল সংখ্যক মানুষ তাদের প্রতিবাদ জানাতে অসন্তোষ নিয়ে একদম আছড়ে পড়েছিলেন রাস্তায়। তো সেই কারণেই 14ই আগস্ট এই ওয়াকাথনের আয়োজন এবং শুধুমাত্র এই একটি অঙ্গীকার নেওয়ার জন্যই যে মহিলাদের নিরাপত্তা যেন বাংলায় সুনিশ্চিত থাকে। আর এই উইমেন অনলি ওয়াকাথন মানে এই নয় যে পরিবারের পুরুষ সদস্যরা আসতে পারবেন না, সবাইকে নিয়ে আসুন, মহিলারা হাঁটবেন, পুরুষরা তাদের উৎসাহ দেবেন এবং সবাই মিলে আসুন আমরা এই ওয়াকাথনকে সফল করি, সার্থক করি। তাই 14ই আগস্ট প্রাক স্বাধীনতা দিবসের প্রাক রাতে রাত 9টা নাগাদ জমায়েত শুরু হবে এবং তারপরে পদযাত্রা করে আবার ফিরে আসা হবে, ওখানে 12টা নাগাদ গোটা অনুষ্ঠানটি শেষ হবে। তাই দেখা হবে 14ই আগস্ট রাতে বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে। এবার আবার ফিরে আসবো সেই প্রসঙ্গে যেটা দিয়ে সম্রাট আলোচনা করছিল যে এরপর আর একাডেমির আর নতুন কিছু করে বলার নেই। আমি এটা রেস ধরেই বলি, আমরা তো আলোচনা তো করলামই এই একাডেমি নিয়ে বা গেরুয়া নিয়ে, এবং আপনারা আসুন, প্রত্যেকে এসে পায়ে পা মিলান এবং একটা ঐতিহাসিক রাতের সাক্ষী থাকুন। আজ এরপর আর আলোচনা এগোবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার আগামীকাল।